কংগ্রেসি পরিবারে বেড়ে ওঠা ছেলেটি যখন যৌবনে পা রাখল তখন তাকে ডানপন্থী রাজনীতি নয়, বামপন্থী রাজনীতি বেশি আকৃষ্ট করেছিল। মার্ক্সবাদী রাজনীতিতে অনেক কঠোর পরিশ্রম করেই নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছিল সে। কিন্তু যৌবনের মধ্য গগনে আসার পর তার রাজনৈতিক প্রতীক বদল হলো। তাৎপর্যপূর্ণ হলো, লোকসভা ভোটে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই ঘাসফুলের ঝান্ডা হাতে নিলেন তিনি, প্রতীকুর রহমান, যার রাজনৈতিক জীবনে নতুন অধ্যায় শুরু হলো। প্রতীকুর, প্রথমেই কেটিভি বাংলায় তোমাকে স্বাগত। আর আমার মনে হয় যে তৃণমূলে জয়েন করার পরে তোমার তৃণমূল পার্টি অফিসে বসে এটা বোধহয় তোমার প্রথম ইন্টারভিউ, তাই তো? কারণ ঘড়ির কাঁটা যা বলছে, আমার হয়তো তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে সবে 24 ঘন্টা হয়তো হয়েছে, 24 ঘন্টা বা 25 ঘন্টা হয়েছে সদ্য, ফলে অবশ্যই এটা পার্টি অফিসের প্রথম মিটিং। দেখো, প্রথমে যেটা জিজ্ঞাসা করব, তুমি এই লাস্ট কয়েকদিন ধরে অনেক ইন্টারভিউ দিয়েছো, তোমার নীতি নৈতিকতা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, তার জবাব তুমি দিয়েছো। কিন্তু আমার যেটা জানতে ইচ্ছে করছে যে মার্ক্সবাদী রাজনীতি থেকে একদম ক্ষমতাসীন দক্ষিণপন্থী রাজনীতিতে এলে, এটা কি আদর্শের পরিবর্তন নাকি রাজনৈতিক বাস্তবতার কাছে আত্মসমর্পণ? মার্ক্সবাদ বলে তোমাকে কংক্রিট সিচুয়েশন ফর কংক্রিট অ্যানালিসিস ফর কংক্রিট সিচুয়েশন। যেমন পরিস্থিতি তোমার যেমন সিদ্ধান্ত নিতে হয় সেটা নিতে হবে। আপনি বলতে পারেন যে আমার মার্ক্সবাদ থেকে ক্ষমতাসীন দলের যাওয়ার রাস্তা আমি ফাঁকা করি, যেটা আপনি বলতে পারেন। বাট আমার ক্ষেত্রে যদি আমার দৃষ্টিভঙ্গিতে যদি দেখেন, আমি মার্ক্সবাদ থেকে মাটি মানুষ, গরিব প্রান্তিক মানুষের কাজ করার জন্য এসেছি। দৃষ্টিভঙ্গি আলাদা, লক্ষ্যটা এক, কাজের পরিধিও এক, কাজ করার স্পেসও এক। আপনি শুধু আলিমুদ্দিনে বসে ঠান্ডা করে বসে মার্ক্সবাদ চর্চা করেন, আমি এখন তৃণমূল কংগ্রেসে সেই প্রান্তিক মানুষের জন্য সুবিধা দেবো। এই তো আপনার সঙ্গে আমার পার্থক্য। আপনি চায়ের চুমুক দিন, দিয়ে বইয়ের মধ্যে চর্চা করুন, আমি বই পড়বো, চাও খাবো, মানুষের মধ্যে সরকারের জন্য কাজ করব। মানে আপনি এটাকে বলতে পারেন মার্ক্সবাদ থেকে মাটি মানুষ বলতে পারেন। এই যে তৃণমূলে যোগ দেওয়ার পরে তুমি বলছো তুমি এখনো বামপন্থী আদর্শেই বিশ্বাসী, মনে প্রাণে বামপন্থী আছো, এটা কি সম্ভব? কেন সম্ভব নয়? আচ্ছা, বামপন্থীরা কি, যে মানুষটা গরিব মানুষ যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না, বামপন্থা কি ওই লক্ষ্মী, মানে বামপন্থা তো মানুষের কাজের কথা বলে, মানুষের রিলিফের কথা বলে, বামপন্থা তো মানুষের মুক্তির কথা বলে, বামপন্থা গরিব মানুষের পেটের ক্ষুধার কথা বলে। তো আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডারের মধ্যে দিয়ে, আপনি যদি বার্ধক্য ভাতার মধ্যে দিয়ে, আপনি যদি দুয়ারে সরকারের মধ্যে দিয়ে, রেশনের মধ্যে দিয়ে যদি আপনি মানুষের পেটে ভাত তুলে দেন, আপনার সংঘাত কোথায়? সংঘাত কি শুধু বইয়ের পাতাই থাকে, কাজে কিছু করবেন না? দেখুন, বামপন্থী রাজনীতি করতে গিয়ে আমাদের শেখানো হয়েছিল, জল যেমন মাছ ছাড়া বাঁচতে পারে, মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না, তেমন কমিউনিস্টরা মানুষ ছাড়া বাঁচতে পারে না। তো মানুষ মনে যদি ফেসবুক হয়, তাহলে সেটা আছে। তৃণমূল কংগ্রেসে মানুষ মানে তলায় গ্রাউন্ড লেভেলে যে অসংখ্য কর্মী আছে, যে অসংখ্য মানুষ আছে, মানুষ মানে কোনো পার্থক্য নেই। আপনি ফেসবুকের কথা বললে আমার একটা প্রশ্ন মনে হলো যে তুমি তৃণমূলে জয়েন করার পর তোমার যারা পুরনো সতীর্থ, তারা কিন্তু তোমাকে সেভাবে ব্যক্তি আক্রমণ করেনি, কিন্তু যখনই আমরা ফেসবুকের পেজ স্ক্রল করছি তখন তোমার পুরনো কিছু বক্তব্য, তৃণমূলকে তুমি কতটা কিভাবে আক্রমণ করেছো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কী বলেছো, তার সমস্ত অডিও ক্লিপ, ভিডিও ক্লিপ, সেগুলো ভাইরাল হয়ে গেছে। এটা কি কোনোভাবে অস্বস্তিতে ফেলছে তোমায়? একদমই অস্বস্তি। দেখুন, আমি শুভেন্দু অধিকারী নই, আমি নারদার টাকা নিয়ে পাল্টি মারিনি, আমি ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য বিজেপিতে পাল্টি মারিনি বা তৃণমূলে আসেনি। আমি খোলা কাগজ। প্রতীকুর রহমান কালকে সিপিআইএম ছিল, দল সিপিআইএমে রাখতে পারেনি, প্রতীকুর রহমান তৃণমূলে এসছে। তো আমি যে সিপিএমে যেগুলো বলেছিলাম সেটা তো থাকবে। আমার যদি ভয় লাগতো তাহলে আমি ডিলিট করে আসতাম। সুবিধাবাদ এটা কী করে, পেছনে যেগুলো বলেছিল ডিলিট করে আসতাম। আমি ডিলিট করে এসেছি, আমি সামনে প্রকাশ্য, আমি খোলা চিঠি, খোলা কাগজ, যে কেউ পড়তে পারো। এবং তখনও যা বলেছিলাম, তখন ওই পরিস্থিতিতে যা মনে হয়েছিল সেটা বলেছিলাম। এখন এই পরিস্থিতিতে যেটা মনে হচ্ছে সেটা বলবো। আচ্ছা, আমাকে তো বলা হয়েছিল অভিষেক ব্যানার্জি সামনে গেলে কথা বলা যায় না, কালকে তো 8 ঘন্টা ধরে কথা বললাম। কথার মাঝখানে কথা বলা যায় না, যা বলতে হয় মাথা নিচু করে শুনতে হয়। আমার তো একবারও মনে হয়নি। আমার তো লাস্টে যাওয়ার সময় পিঠে চাপড় দিয়ে গেলেন, লোকে বলে টাচ করা যায় না, আমার তো কাঁধে হাত দিয়ে গেলেন, আমার তো একবারও মনে হয়নি। তো ফলে আপনি কি দেখছেন, মানে আপনার চোখে যদি কালো চশমা থাকে তাহলে আপনি দিনের বেলা কালো দেখবেন। অভিষেক ব্যানার্জি সম্পর্কে আগে যে কথাগুলো বলেছিল, এখন কি মনে হচ্ছে সেগুলো বলাটা ঠিক চেঞ্জ হচ্ছে? দেখো, প্রথম কথা হচ্ছে মানুষ হচ্ছে বিবর্তনের মধ্যে তো মানুষ এগিয়ে চলে, ডারউইনের তত্ত্ব তাই বলে।
মানুষ যতদিন এগোয় আস্তে 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 এগোতে এগোতে শেখে, শিখতে শিখতে চলে। আমি আমার নিজের একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমি যখন লক্ষ্মীর ভাণ্ডার দেয় সেই সময় 21-এর আগে বোধহয় যখন প্রথম আনে, নির্বাচনের সময় এই সরিষাতে যেখানে মিটিং করছি, এইখানে সিপিআইএমে মিটিং হয়েছে, আমি নিজে বলেছি আমরা ভিক্ষা নয় অধিকার চাই। গোটা পশ্চিমবঙ্গে ভোটে গোহারা হেরেছে, বহু লোকের জামানত বাজেয়াপ্ত হয়েছে। আমার যা কোনো রকম জামানতটা বেঁচেছিল, ডায়মন্ড হারবার মানুষজন সেই দুয়ার তুলে আশীর্বাদ করেছিল, জামানতটা বেঁচে গেছিলো আমার। পরে রিয়েলাইজ হলো যে ভাই না, ঠিকই তো, এটি ভিক্ষাওয়ালা মানুষকে অপমান করা হয়েছে। কারণ যে প্রান্তিক যে অংশের মা, যে অংশের বোন, যে অংশের মানুষ ওই সরকারি প্রকল্প পাচ্ছে, ওই টাকা দিয়ে তারা রিলিফ পাচ্ছে, সাময়িকের জন্য হলেও রিলিফ পাচ্ছে, সেই রিলিফটাকে ভিক্ষা বলা মানে ওই মানুষকে অপমান করা। পরে পার্টি স্ট্যান্ড বদলে নিল যে না না, ভিক্ষা টিক্ষা বলা যাবে না, তোমরা গিয়ে বলো যে লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবো। 1,500 ছিল 2,000 করবো, 2,500 করবো। এখন শুভেন্দুবাবু না, সরকারি প্রকল্পগুলো যতটা কার্যকরী সেটা তোমাদের হয়েছে তো, বোধোদয় তাহলে হয়েছে। ভাবনার তো পরিবর্তন হয়েছে। কিন্তু কেন পরিবর্তন এই হয়েছে? যে তোমরা যে আগে বলেছো, তুমিও একাধিকবার জনসভায় বক্তব্য রেখেছো যে এই দলটা চোরেদের দল, দুর্নীতিগ্রস্তদের দল, সেই ধারণাটা কি তোমার বদলেছে? আচ্ছা, এটা তো ফ্যাক্ট, এটা তুমিও জানো। কালকে অভিষেক ব্যানার্জি নিজেই বলেছে সব দলে ভালো মানুষ থাকে, সব দলে খারাপ মানুষ থাকে। ভালো মানুষগুলো কারা? অভিষেক ব্যানার্জি। ভালো মানুষগুলো কারা? যারা তৃণমূল কংগ্রেস দলটা করছে। খারাপ মানুষগুলো কারা? যাদের টিভির পর্দায় টাকা নিয়ে দেখেন, তারা তো জেলের মধ্যে আছে। তো ভালো খারাপ মিলে তো একটা রাজনৈতিক দল। রবীন্দ্রনাথের ওই কবিতা ছিল না, রাতের সব তারারাই আছে দিনের আলোর গভীরে। তো তারা তো সব সময় আকাশ জুড়ে থাকে, মাঝে মাঝে সূর্যের উজ্জ্বল আলোতে ওই দুর্নীতিবাজরা মনে হয় ওরাই বোধহয় আকাশের সূর্য। না, সূর্য অস্ত যায়, তারপরে গোটা আকাশ জুড়ে টিমটিম করে অসংখ্য তারা। সেই তারাগুলো হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী, যাদের মধ্যে এখনও পর্যন্ত অনেক কর্মী আছে যাদের মধ্যে লোভ নেই, লালসা নেই, যাদের মধ্যে পথ পাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই, যারা শুধুমাত্র মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির দিকে চোখের দিকে তাকিয়ে অসংখ্য মানুষের পাশে কাজ করছে। আপনি এটা অস্বীকার করতে পারবেন? আপনি কি এটা বিশ্বাস করেন পশ্চিমবঙ্গের সব মানুষ চোর? রাজনৈতিকভাবে লড়াই যখন আপনি করতে পারবেন না, আচ্ছা সিপিআইএম বলুন বা বিজেপি বলুন, না, আমার বিশ্বাসের কথা ছিল, তুমি কবে থেকে বিশ্বাস করা শুরু করলে যে এই ধারণাটা ঠিক নয়? সিপিআইএম বা বিজেপি আমি যখন করতাম, কাউন্টার দেবো কি? লক্ষ্মীর ভাণ্ডারে কাউন্টার কিছু আছে বলুন? কন্যাশ্রীর কাউন্টার কিছু আছে বলুন? যুবসাথী কাউন্টার কিছু আছে বলুন? দুয়ারে সরকার, দুয়ারে রেশন কাউন্টার কিছু আছে বলুন? রাস্তাঘাট, পথশ্রীর কাউন্টার কিছু আছে? তো কাউন্টার যখন কিছু থাকবে না, তো আমারটা কাউন্টার দিতে হবে। আমি তো ভাই ভোটের ময়দানে এসে আমি তো বলবো না, আমাকে যখন জিজ্ঞেস করছে 21-এর নির্বাচনে যে ভাই তুমি কি জিতবে, আমি জানি আমি এখানে হারবো, আমি কি বলবো না আমি ভোটে হেরে গেছি? ভোটের আগে আমি বলে দেবো না আমার কেউ ভোট দেবে না, স্বাভাবিক তো এটে। তাহলে আমাকে তো একটা রাজনৈতিক দল হিসেবে একটা রাজনৈতিক দলকে কাউন্টার দিতে হবে। সেই কাউন্টার হলো ব্যক্তি আক্রমণ, সেই কাউন্টার হলো একটা দলকে প্রতিদিন চুরি, আক্রমণ, সেটিং বলে মেলাইন করো। না, এখন কি মনে হচ্ছে সেগুলো না বললে ভালো হতো, বা মনে হচ্ছে কিছু কথা প্রত্যাহার করে নেব? না, একদমই মনে হচ্ছে না। এটুকু সততা আমার মধ্যে আছে। যতদিন সিপিআইএম করেছি, সিপিএমের পক্ষে যেটা বলার দরকার সেটা বলেছি। কাল থেকে তৃণমূল করছি, তৃণমূলের পক্ষে যেটা বলা সেটা বলবো। সহজ লজিক, এত লুকুচুরি, এত লজিক দিয়ে তো বোঝানোর কোনো দরকার নেই। বাংলার মানুষ বোকা নয়। দেখুন, আমি যদি ধান্দার জন্য তৃণমূল করতে আসতাম, আমি যদি ইডি সিবিআইয়ের হাত থেকে বাঁচবার জন্য তৃণমূল করতে আসতাম, আমি যদি ওই ক্যামেরার সামনে তোয়ালে মুড়ে টাকা নিয়ে যদি তৃণমূল করতে আসতাম, তখন লোকজন প্রশ্ন করতো। লোকজন জানে প্রতীকুর রমনের ক্যারেক্টার কী, লোকজন জানে আমার, ফলে লোকজনের কাছে এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই আমার। আমি যা ছিলাম তখন যেটা করেছি অনেস্টির সঙ্গে করেছি, ভবিষ্যতে যেটা করবো অনেস্টির সঙ্গে করব। দেখো, এটা ঠিকই, তুমি দল ছাড়ার পরে অনেকেই যেরকম বলছে যে প্রতিকূল চলে যাওয়াতে দলের অনেক ক্ষতি হলো, আবার যারা তোমাদের দলের নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু সেভাবে কিছু না বললেও এখনো পর্যন্ত কোনো কড়া প্রতিক্রিয়া তোমাকে নিয়ে দেয়নি। আমার এটাই প্রশ্ন যে তৃণমূলে যোগ দেওয়ার আগে, জয়েন করার আগে তোমার কাছে তো তোমার সতীর্থদের অনেক ফোন টোন এসেছে, পুরনো যারা সতীর্থ, কিন্তু তৃণমূল জয়েন করার পরে তারা তোমাকে কেউ ফোন করেছে, কেউ শুভেচ্ছা জানিয়েছে, বা কেউ ফোন করে এমন কথা বলেছে যে ভাই কাজটা ঠিক করলি না? সেটা নাই ভাই থাক, তবে হ্যাঁ এটা ঠিক, অসংখ্য কর্মী সমর্থক যারা আছে এখন ওই দলে আছে, যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে গালাগাল দিয়েছে, ব্যক্তিগত আক্রমণ করেছে, তারপরেও হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ করেছে, বাই ফোনে বলেছে দাদা ঠিক করুন, দাদা আমাদের কাঁদিয়ে গেলে, দাদা তোমার দেখে রাজনীতি করতে এসছি, তুমি ছেড়ে গিয়ে ঠিক করুন বলেছে। এটা সৃজন ফোন করেছিল, সৃজন বা দীপশিতা এরা ফোন করেছিল? নিতান্তই ব্যক্তিগত, থাক না, ব্যক্তিগত বিষয়ে ব্যক্তিগতভাবে থাক না।
সৃজন এখন রাজনীতির ময়দানে সৃজন এখন আমার উল্টো দিকে আছে। অনেকে বলবে, তাও তো তোমরা খুব ভালো বন্ধু। না অনেকে তো বলবে যে সামনে বিধানসভা নির্বাচন আসছে, সৃজন দীপশিতা তোমার উল্টো দিকে থাকবে, তুমি উল্টো দিকে থাকবে, তুমি লড়তে পারবে তো? মহাভারত যদি অর্জুন যদি কৌরবদের বিরুদ্ধে লড়তে পারে, প্রতিকূল রহমান পারবে না? পারবে, কিন্তু লড়াইটা রাজনীতির লড়াই হবে, ব্যক্তিগত লড়াই হবে না। এইটুকু সৌজন্যবোধ থাকবে আমাদের মধ্যে, এটা আমি আশা করি। আমার ধারণা উল্টো দিকে সৃজন দীপশিতা বা অসংখ্য যারা বামপন্থী কর্মী সমর্থক আন্দোলন আছে, তারা আন্দোলনের কর্মীরা আছে, তারা এই কথার সঙ্গে একমত হবে। ওরাও আমার জন্য 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, লড়াইটা রাজনৈতিক লড়াই করবে। তুমি দল ছাড়ার পর সিপিএম যেরকম সোশ্যাল মিডিয়ায় আমরা যে দেখছি যে অনেকেই সমালোচনা করেছে যে কেন তুমি একটা মার্ক্সবাদী রাজনীতি থেকে ডানপন্থী রাজনীতিতে বিশেষ করে তৃণমূলে জয়েন করলে, সেরকম বিজেপিও কিন্তু সমালোচনা করেছে। তারা বলছে যে প্রতিকূল কমিউনিস্ট পার্টি করে এত লড়াই আন্দোলন করে সে ক্ষমতার স্রোতে কেন গেল, ক্ষমতার বিপরীত স্রোতে যদি সে যেত তাহলে বুঝতাম তার কোনো স্বার্থ নেই। কে কোন মহাপুরুষ বলেছে? সজলদা কি না শুভেন্দু অধিকারী? কে বলেছে? নেতারা বলছে। আমি তো বিজেপি নেতাদের বলবো, ভাই সারাদিন সোনার আংটি পরে গরুর দুধে সোনা খুঁজকে বিজেপিতে কেন গেলে? আমি যদি পাল্টা জিজ্ঞেস করি ভালো লাগবে। ফলে আচ্ছা, বিজেপির মুখে এসব কথা, নীতি নৈতিকতা ন্যায় নীতির কথা মনে হয়? একটা অত্যন্ত দাঙ্গাবাজ দল। বিজেপির নেতারা জ্যোতি বোসকে নিয়ে ভালো ভালো কথা বলে, জ্যোতি বোস নিজে বলে অসভ্য বর্বরের দল। বিজেপি সত্যি অসভ্য বর্বর দাঙ্গাবাজদের দল, ধান্দাবাজদের দল। অনেকে বলে তৃণমূলের সঙ্গে কিসে ডিল হয়েছে, কত টাকা কি রফা হয়েছে? ডিল তো আমার হয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমার ডিল হয়েছে, অভিষেক ব্যানার্জির সঙ্গে আমার ডিল হয়েছে, মমতা ব্যানার্জির সঙ্গে আমার ডিল হয়েছে। এখনও যদি নেত্রীর সঙ্গে আমার কথা হয়নি, অভিষেক ব্যানার্জির সঙ্গে কথা হয়ে ডিল হয়েছে যে বাংলা থেকে দাঙ্গাবাজ হটাবো, ধান্দাবাজ ভাগাবো। একটা কথা বলো, তুমি যখন সিপিএমে ছিলে তখন তাদের এমন কোনো সিদ্ধান্ত নিতে দেখেছো যেটা বিজেপিকে পরোক্ষে সুবিধে করে দিয়েছে? অবশ্যই। যেমন? আচ্ছা, পশ্চিমবঙ্গের মাটিতে হুমায়ুন সাহেব, হুমায়ুন কবির, বারবার হুমায়ুন আহমেদ চলে আসে, মানে নমস্য ব্যক্তির সঙ্গে এদের নাম চলে আসে। পশ্চিমবঙ্গের মাটিতে যে হুমায়ুন বিজেপির নির্বাচনের টিকিটে জিতলেন, এই ভোটে দাঁড়ালেন, তিনি আবার তৃণমূলে চলে এলেন হাতে পায়ে ধরে, আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। মানুষ বললো ঠিক আছে, ভুল যখন হয়ে গেছে ছেড়ে দে, ক্ষমা করে দে, ক্ষমা করে দিল। ক্ষমাই তো মহান ধর্ম। তখন যদি নেত্রী বা নেতা যদি বলতেন যা তোকে নেবো না দলে, কিছু করতে পারতো, ঠিক আছে, তাও নিল। দলে আসার পরে পশ্চিমবঙ্গের বাচ্চা ছেলেপুলে জানে যে হুমায়ুন সাহেব টাকা কোত্থেকে পেয়েছে, ফান্ডিং কোত্থেকে পেয়েছে, কোন ব্লুপ্রিন্ট পশ্চিমবঙ্গের মাটিতে ওই বাবরি মসজিদের নাম করে তৈরি করার চেষ্টা করেছে, সবাই জানে। কোন স্ট্র্যাটেজি, কোথায় কোথায় দাঙ্গা লাগানোর পরিকল্পনা, সমস্ত কিছু জানে। আর দুদিন আগে হুমায়ুন সাহেব যখন দাঙ্গা লাগিয়েছিল, তখন সেলিম সাহেব কাঁপা গলায় বলেছিলেন অধীর সেলিমকে হারানোর জন্য কার্তিক আর হুমায়ুনরা দাঙ্গা করেছিল, কাঁপা গলায় বলেছিল। আর সেই দাঙ্গাবাজ হুমায়ুনের সঙ্গে যখন সেলিম সাহেব মিটিং করতে যায়, বুঝতে অসুবিধা হয়। আমরা তো তৃণমূলের বিরুদ্ধে যখন সিপিআইএমে ছিলাম, আমি বলতাম তো তোলামূল বিজেমূল বলতাম তো, আমরা বিজেমূল বলতাম তো। আচ্ছা, আমরা যখন বিজেমূল বলতাম তৃণমূলকে, সেটা ভুল প্রমাণ করবার জন্য মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করতে গেল। সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি 100 দিনের কাজ নিয়ে দিল্লিতে লড়াই করতে গেল। আর তৃণমূল কংগ্রেস প্রতিদিন সিপিএমের বলে যে সিপিএমের বিজেপির বি টিম সিপিএমের সমস্ত ভোট কেটে বিজেপিতে ট্রান্সফার করেছে। সেটা প্রমাণ করার জন্য সেলিম সাহেব হাতে বাজারের ব্যাগ নিয়ে হুমায়ুন সাহেবের সঙ্গে মিটিং করতে গেলেন। যে হিন্দু ভোট এসআইআরের ফলে যারা তৃণমূলকে ভোট দেবে না, হয়তো বলছে বিজেপিকে ভোট দেবো না, তাহলে চল সিপিএমে ভোটটা দিই। যারা হয়তো আসছিল, যখন সেলিম সাহেব দাঙ্গাবাজের সঙ্গে মিটিং করলেন, আপনি পরোক্ষে লাথি মেরে বলে দিলেন যে ভাই শোন, তোদের আমার দলে নেবো না, লাথ মেরে আপনি বিজেপিতে ঠেলে দিলেন। বুঝতে অসুবিধা হয়? কার সুবিধা হলো? আচ্ছা, একদিকে যখন আপনি হিন্দু ভোটকে কনসুলেটেড করে দিচ্ছেন, অন্যদিকে দাঁড়িয়ে আলিমুদ্দিনে বসে জামাতের সঙ্গে মিটিং করছেন, অন্যদিকে দাঁড়িয়ে মুর্শিদাবাদে দমকলে দাঁড়িয়ে এসডিপিআর সঙ্গে মিটিং করছেন, কেন? আপনার মনে কোনো সাম্প্রদায়িকবাদ নেই, আপনি বিশ্বাস করেন। তাই তো প্রতিকূল রহমানকে যখন বাংলা বাঁচাও যাত্রা হয় ফোন করে ডাকা হয়, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, সংখ্যালঘু এলাকা, মালতীপুর, হরিশ্চন্দ্রপুর, দমকল, জলঙ্গি, নাকাশিপাড়া, করিমপুর, প্রতিকূল রহমানকে বক্তব্য রাখার জন্য ডাকা হয়। কেন? নবদ্বীপে ডাকা হয় না কেন?
সাম্প্রদায়িকবাদের রাজনীতি কারা করে, হিন্দু মুসলমানের তাস কারা খেলে, আমি অভিযোগ করছি না, কিছু প্রশ্ন সামনে ছুড়ে রাখলাম। তুমি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখছো যে আমি দেখিনি, আমি শুধু আমি খুলিনি, বলে যেবা কবে যারা থেকে- কবে থেকে গালাগালি সোশ্যাল মিডিয়ায় বন্ধ রেখেছো? ভাই, যেবা যারা গালাগালি দিচ্ছ যত খুশি দাও, আমি খুলিনি, দেখছোই না এখন ফেসবুক বন্ধ? আমি খুলিনি, কারণ আমি খুলিনি, আমি দেখতে পাচ্ছি না কে কি আমাকে বলছে, রাস্তাঘাটে তো নেই। না, এটা কি শুনেছো? এটা আচ্ছা, তোমার কানে এসেছে যে কোটি কোটি টাকা নিয়ে তুমি তৃণমূলে এসেছো, তোমার বউয়ের চাকরির বিনিময়ে তুমি তৃণমূলে এসেছো, এমনকি তোমার পরিবারের লোকেরাও নাকি মেনে নিতে পারিনি তোমার এই তৃণমূলে যোগদানকে? কি বলবে? বললো কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যাঁ कहना, এই গানটার বিষয়ে আর কি বলবো, বলুক, যে যা বলে বলুক। মানে এমনি শুনে নেবে, কিছু বলবে না? এর জবাব তো নিশ্চয়ই কিছু দেবে। কোনো জবাব দেবে না, উল্টো দিকে বিশ্বাস করুন যারা আছে ওর মধ্যে অসংখ্য জন আছে যারা আমার ক্যাডার, ওদের মধ্যে অসংখ্য জন আছে যাদেরকে আমি চিনি, এবং যারা আমার এই কথাটা শুনে তাদের চোখের মধ্যে জল চিকচিক করবে, কষ্ট হবে তাদের। বহু রাত ওদের সঙ্গে একসঙ্গে কাটিয়েছি, ওরা সংগঠন শিখেছে, আমি শেখানোর চেষ্টা করছি, ওদের সঙ্গে আমিও সংগঠন শিখেছি, ওদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, কোনো রাগ নেই। আমি যখন তো চিঠিটা দিলাম, ওদের একটা বড় অংশ বলেছিল তো প্রতীকদা ঠিক বলেছে, কেন করছে এরকম, প্রতীকদাকে প্রয়োজন, এই কথাটা বলেছিল তো, ওরা একসঙ্গে বলেছিল। তা আমি যখন দল ছাড়লাম তো ওরা তো সেই প্রতীকগুলো আমার বিরুদ্ধে গেল, তার মানে দলের প্রতি ওদের আনুগত্য, দলের প্রতি ভালোবাসা 1 ইঞ্চিও কম না। তো ফলে দলের প্রশ্নে, ভালোবাসার প্রশ্নে শ্রদ্ধা করতেই হয়। একটা শূন্য পাওয়া দল, 5% ভোটে পাওয়া দল, সেই দলের কর্মীরা দলের জন্য এত কিছু করছে, আমার তো তুমি যা যা ওদের ইন্টারভিউ বিরুদ্ধে নয়। দিয়েছো, তোমার বক্তব্যে তুমি বারবার বলেছো যে তোমার অভিযোগ বা ক্ষোভ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে, বা আবার মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে তুমি কিছু নির্দিষ্ট অভিযোগ করেছো, কোনো দলের বিরুদ্ধে তোমার অভিযোগ নেই। এখনো নেই। কিন্তু অনেকেই বলছেন, বামপন্থীদের অনেকে বলছেন যে কোনো ব্যক্তি দলের ঊর্ধ্বে নয়, প্রতিকূল কি লড়াইটা তার দলের মধ্যে থেকে করতে পারে আরে না? আমার তো এই প্রশ্ন, কোনো ব্যক্তি তো দলের ঊর্ধ্বে নয় রে ভাই, তাহলে তোমার সমষ্টির কথা বলো, তাহলে ব্যক্তি প্রতি আক্রমণ করছো কেন? তোমরা মুখে বলবে সমষ্টি সমষ্টি সমষ্টি, আর ব্যক্তিকে আক্রমণ করবে, সমষ্টি মিলে ব্যক্তিকে আক্রমণ করবে। আরে ভাই, যদি খুল্লা খেলতে হয় না 1:1, কি আছে? তাহলে তোমরা মুখে সমষ্টির কথা বলো, সমষ্টির সিদ্ধান্ত। কিরকম আক্রমণের সম্মুখীন হয়েছো তুমি? তো তুমি তো নিজে বলছো সোশ্যাল মিডিয়াতে ব্যক্তিগত আক্রমণ, না, স্ত্রীকে সেটা তো আক্রমণ, সেটা তো এখন বাড়িতে আমি আক্রমণ। দেখছি। আমি বলছি যখন দলে ছিলে, যখন পদে ছিলে, তখন কিরকম আক্রমণের সম্মুখীন হয়েছে? দেখুন, আমি গতকাল পর্যন্ত আমি বলেছিলাম, কারণ গতকাল পর্যন্ত আমার রাজনৈতিক কোনো দল ছিল না, এখন আমার একটা রাজনৈতিক দল আছে। আমি সেই রাজনৈতিক দলের কর্মী হয়ে অন্য কোনো দলের বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করবো না। লড়াইটা রাজনীতির লড়াই, রাজনীতির মাঠে বুঝে না, নেবো। তোমাকে যেভাবে গতকালকে ব্যক্তি বলেছিলাম আক্রমণ করা হয়েছে, করুক, অসুবিধা নেই। সেখানে তুমি বলেছো, আমি কয়েকটা ইন্টারভিউতে দেখেছি যে সেখানে তোমার কার সঙ্গে কি সম্পর্ক, পরকীয়া আছে কিনা, বা তোমার হাতে মদের গ্লাসের ছবি এরকম পাওয়া যায় কিনা, যেটা নিয়ে তোমাকে তোমার ভাবমূর্তি নষ্ট করা শুনুন, হবে। আলিমুদ্দিন এখন আলিমুদ্দিন থেকে চলে না, আলিমুদ্দিনের পাশের কোনো অফিস থেকে চলে, কোনো নামজাদা বাপের বেটারা অফিস চালায়, তারা বসে বসে খোঁজ খবর নেয় প্রতীকুর রহমান কোথায়, হাতে মদের গ্লাস আছে কি না। আপনি গোটা ড্যামোনা প্রতীকুর রহমানকে খুঁজে দেখুন। আমি তো এখান থেকে বড় হয়েছি ড্যামোনা মাটিতে, মদের বোতল হাতে নিয়ে রাস্তাতে ঘোরাফেরা করতে আমাকে কেউ দেখেছে? আপনি বুক নিয়ে ঘুরে দেখান, একটা লোককে দেখান, একটা লোক দেখান। আমার অতি বড় শত্রু আমাকে বলতে পারে না। আচ্ছা, এটা তো একা শুধু প্রতিকূল নয়, এরকম আরো নিশ্চয়ই অনেকের সঙ্গে হয়েছে, তাহলে তারা কেন মুখ খোলেনি, বা তারা কেন কোনো পদক্ষেপ করেনি? আমার তো প্রশ্ন ওই জায়গাটা, যে যারা আমাকে গালাগালি দিচ্ছে, আপনি আমাকে থামিয়ে দিলেন না তখন, যারা আমাকে গালাগালি দিচ্ছিলেন, আমি তাদের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, ভাইরে আমার বিরুদ্ধে বলছিস বল, কোনো চিন্তা নেই, আরও বেশি করে গাল দে, মনের রাগটা মিটিয়ে নে, কোনো সমস্যা নেই ভাই, শুধু মনে মনে ভাব একবার, তোর দলের নেতাদের দিকে তাকিয়ে যদি তুই প্রশ্ন করতে না পারিস, কালকে তৃণমূলের চোখে চোখে রেখে প্রশ্ন করতে পারবি তো? কালকে বিজেপির চোখে চোখে রেখে প্রশ্ন করতে পারবি তো? পারবি না। প্রশ্নটা কর ভাই। আমি তো প্রশ্ন করেছি, আমার মনে হচ্ছে দলের বাইরে থেকে আমি প্রশ্ন করেছি, আমার মনে হচ্ছে রাজপ্রাসাদের বাইরে এসে আমি রাজাকে বলি, রাজা থাম, তোর কাপড় কোথায় জিজ্ঞেস করতে পারিনি, কিন্তু আমি একটা কাজ করে এসেছি, ওই উলঙ্গ রাজার ওই ছোট্ট শিশুটা ওই রাজপ্রাসাদে ঘুরছিল, তাকে আমি জাগিয়ে দিয়ে এসেছি। তোমার আগে এরকম কারোর সঙ্গে করা হয়েছে? অসংখ্য, আমি একটার পর একটা উদাহরণ দিয়ে নাম ধরে ধরে বলে দিতে পারি। তনুশ্রী মণ্ডল, আমি যখন জেলা সভাপতি ছিলাম, তনুশ্রী মণ্ডল দক্ষিণ বিভাগ জেলার সম্পাদক ছিল, ছাত্রী, যুব সম্মেলন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে, ইআই ছবি দিয়ে হাতে মদের বোতল দিয়ে একটা মেয়েকে আমি চিনি, আমি ওকে বোন বলতাম, এখনও বলবো মনে মালি, যদিও আমি জানি না তনুশ্রী আমাকে দাদা বলে ভাবে কিনা, আমি আশা করি ওই ব্যক্তিগত সম্পর্কগুলো থাকলে ভালো লাগবে, সে আলাদা প্রশ্ন।
তার হাতে এআই দিয়ে মদের গ্লাস আর সিগারেট হাতে দিয়ে তার ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হলো। একটা নির্দিষ্ট সংস্থার খবরের কাগজে তার ছবি দিয়ে বের করে দেওয়া হলো। আপনি একবারের জন্য ভাবলেন না বিয়ে হয়েছে, তার পরিবার, তার বাপের বাড়ি, তার শ্বশুর বাড়ি কী এফেক্ট পড়লো? অসংখ্য কর্মী সমর্থক আছে, যখন আপনার নাম একটু হাইলাইটেড হবে, যখন বুঝবে আপনি নেতা হতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার হাতে মদের বোতল, সঙ্গে সঙ্গে আপনার পাশে কোনো মেয়েজনিত চ্যাট অভিযোগ চলে আসে। আচ্ছা, সিপিএমের মধ্যে এরকম কুৎসা, নিজেদের মধ্যে কুৎসা সোশ্যাল মিডিয়াতে আপনি অন্য কোনো দলে দেখাতে পারবেন? আপনি তো এতদিন পশ্চিমবঙ্গে আছেন, বলুন না তৃণমূল কোন নেতা এরকম হোয়াটসঅ্যাপে চ্যাট প্রকাশিত হয়েছে? সবাই বলে তো উচ্ছৃঙ্খল দল, তৃণমূল সিপিআইএম তো সুশৃঙ্খল দল। তো দলের হোয়াটসঅ্যাপের খবর বাইরে লিক হয় কী করে? হোয়াটসঅ্যাপের খবর নয় ছেড়ে দাও। আরে ব্যক্তিগতভাবে তুমি তোমার গার্লফ্রেন্ডকে, তুমি তোমার স্ত্রীকে হোক, তুমি তোমার বান্ধবীকে হোক, তুমি বড় হয়েছে, সেও বড় হয়েছে, দুজনকে চ্যাট করতেই পারো, তোমাদের ব্যক্তিগত বিষয়। সেই চ্যাট কী করে ফেসবুকে ঘুরে গো? তুমি ব্যক্তি স্বাধীনতার কথা বলবে, বলে তুমি ব্যক্তি আত্মসম্মান মার্কেটে নামিয়ে দেবে, দিয়ে তুমি ব্যক্তি স্বাধীনতার কথা বলে হাততালি দেবে, মেনে নিতে হবে সব কিছু। প্রতীকুর রহমান রাজনীতি করতে এসছে কথা বলবার জন্য। আচ্ছা, এগুলো তো একদিন দুদিনের ব্যাপার না, এগুলো অনেক দিন ধরেই চলছে। বিমান বসুর কানে এগুলো যায়নি? উনি জানতেন না এত কিছু হচ্ছে? উনি তো দলের অভিভাবক। বিমানদাকে জিজ্ঞেস করুন, এই প্রশ্ন তো আমি বলতে পারবো না। বিমানদার কাছে গেছে কি না, বিমানদাকে জিজ্ঞেস করুন, বিমানদা বলতে পারবেন। তবে আমরা যখন করেছি আমাদের কানে সব খবর ছিল, বাচ্চারাও জানে। আপনি যে কোনো ছাত্র, যে কোনো বাচ্চা, যাকে খুশি আপনি জিজ্ঞেস করুন কোন নেতার কোথায় কী আছে, সব জানে। আমরা তো অনেকটা বড় হয়ে গেছিলাম, সবাই জানে। কিন্তু কিছু কিছু কেয়ারের লোক আছে, তাদেরকে সেফগার্ড করতে হবে, যে কোনো মূল্যে তাদেরকে রক্ষা করতে হবে। তার জন্য যদি অসংখ্য গাঁয়ের গরিব ছেলে মেয়ে যারা কলকাতার দিকে আসে, যাদের গা ফাটা পা ফাটা, যাদের গা থেকে ঘামের গন্ধ বের হয়, যারা স্পষ্ট উচ্চারণ করতে পারে না, যাদের কথার মধ্যে শালীনতা নেই, সো কল্ড যারা গরিব খেটে খাওয়া মজদুর ফ্যামিলির ছেলেপুলে, যারা পারফিউম মেরে আসে না, যারা দুটো লেলিন মার্কসের কোটেশন বলতে পারে না, কারণ ছোটো থেকেই বাংলা মিডিয়াম স্কুলে পড়ে আসা, ইংলিশ মিডিয়াম ইংলিশে লেখা বইগুলো ভালো করে বুঝতে পারে না, তাদেরকে বলবে আপগ্রেডেড নয়, তোদের দিয়ে হবে না। নেতা যখন বাঁচতে হবে তখন ইন্টেলেকচুয়াল বাঁচতে হবে। আর মার খাওয়ার জন্য ওদেরকে বলে যা তোরা গিয়ে সামনে গিয়ে মার খা। প্রশ্ন করবে না? প্রশ্ন তো করবে না। নিচু স্তরের কর্মী সমর্থকদের কাছে এত খবর থাকে, কিন্তু যারা শীর্ষে রয়েছে, আমি বিমান বসুর কথাই বলছি, তার কানে এতটুকু খবর কখনো কোনোদিন যায়নি নাকি? জানার পরে কোথাও একটা পরোক্ষ? আমার সেই ধৃষ্টতা নেই, আমি এই জাজ করার এই ক্ষমতা নেই বিমান বোস জানেন কিনা, আমি এটা বলতেও পারবো না। বিমান বোস শুধু সিপিএমের নেতা না, বিমান বোস পশ্চিমবঙ্গের নেতা। ডান বাম অতিবাম অতিরান সমস্ত অংশের মানুষ বিমানদাকে শ্রদ্ধা করেন। খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী বিমানদাকে শ্রদ্ধা করেছেন। তা আমরা কোন চাই? বিমানদাকে নিয়ে প্রশ্ন করার সাহস আমার আছে, বিমানদা জানেন কি না এটা জাজ করার ক্ষমতা আমার আছে, কারণ নেই। এটুকু বলতে পারি, বিমানদার কথা ছাড়া যারা যারা দায়িত্বে আছেন তারা জানেন না। কোথাও কি অভিমান হয় যে এতদিন ধরে এই ধরনের ঘটনা চলছে পার্টির মধ্যে, সিনিয়ররা সবকিছু জেনেও কিছু স্টেপ নিচ্ছে না? ওই যে গান আছে, রাগ যে তোমার মিষ্টি আর অনুরাগের চেয়ে, রাগ মিষ্টি তখনই হয় যখন রাগটা কাবি খুশি কাবি গাম হয়। যখন রাগ কন্টিনিউ চলতে থাকে, রাগটা আস্তে আস্তে ঘৃণাতে পরিণত হয়। আপনি যখন আপনার রাগের কথা চিৎকার করে বলছেন, আপনি আপনার রাগের কথা ভদ্রভাবে ভদ্র ভাষায় ঘুরিয়ে ফিরিয়ে বলছেন। আর আমাদের মুশকিল হচ্ছে, গাঁ থেকে গেছি তো আমরা ঘুরিয়ে ফিরিয়ে কথার শব্দ জালে বাঁধতে পারি না, সোজা কথা সহজভাবে বলি। যখন শোনা হয় না, একটা সময় রাগগুলো ঘৃণাতে পরিণত হয়। বিমান বসু প্রতিকূলের সঙ্গে কথা বলার আগেই প্রতিকূল কি সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূলে যোগ দেবে? কে বলেছে এটা? কেউ কি? ও আচ্ছা, এটা জিজ্ঞাসা। প্রথম কথা হচ্ছে, আমি যেদিন চিঠি দিয়েছিলাম সেদিনই 1 ঘন্টার মধ্যে চিঠিটা চলে আসে হোয়াটসঅ্যাপে। এখন তো বলতে দ্বিধা নেই, আমাদের নেতা কুণাল ঘোষ ফেসবুকে পোস্ট করেছেন। আমার তো কুণালদার সঙ্গে দেখা হলে অবশ্যই জিজ্ঞেস করো। আমি জানি কুণালদা তো বলতে পারবেন না যে কুণালদা তোমাকে দিয়েছে কে। আমি হয়তো মিডিয়াতে বলবো না, নামটা বলুন, আমার জানতে চাই। বিপ্লবী পার্টি বলে তো, বিপ্লবী পার্টিতে যারা গদ্দারি করে, যারা খবর লিক করে, তাদেরকে খোঁচড় বলা হয়।
আর খোঁচড়ের একমাত্র শাস্তি, বিশ্বাসঘাতকতার একমাত্র কিন্তু শাস্তি ছিল প্রতিকূল মৃত্যুদণ্ড। এটাও কিন্তু বলছে অনেকে যে প্রতিকূল হোয়াটসঅ্যাপে কেন চিঠিটা দিল, সে তো সরাসরি কোথায় দিল? মোহাম্মদ সেলিমকে ডিরেক্ট পাঠাতে হোয়াটসঅ্যাপে পারত। দেওয়া অন্যায়? বলুক হোয়াটসঅ্যাপে দেওয়া অন্যায়? এই যে সেলিম, আমি সেলিমদার সঙ্গে আমার কথা হচ্ছে না, আমি সেলিমদাকে তর্ক খাইতে ধরলাম, আমি হোয়াটসঅ্যাপে সেলিমদাকে পাঠালাম, সেলিমদার চিঠিটা পেলে সেলিমদা বললাম আমি চিঠি পাইনি, আমি কি উত্তর দেবো? যে কর্মী সমর্থকরা আজকের প্রতিকূল রহমানকে গালিগালাজ করছে তারা বলবে না সেলিম সাহেব মনে ঠিক আছে, চিঠিটা নিশ্চয়ই পাননি, প্রতিকূল মিথ্যে কথা বলছে, আজকে যেমন বলছে। তাহলে আমি প্রকাশ্যও দিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে সেলিমদাকে দিয়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, সবার সামনে দিয়েছি, কেউ ডিনাই করতে পারবে না যে চিঠি আমি পাইনি। সেই চিঠি লিক হলো কী করে? প্রতিকূল দিয়েছে, আমার ফোন আপনার সামনে দিয়ে গেলাম, ওপেন চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ। এখন তো প্রযুক্তির ব্যবহার আছে, যে কেউ করতে পারে, এআই দিয়ে আরও করা সহজ। আপনি আমার ফোন খুঁজে যদি দেখাতে পারেন, আমার ফোন থেকে রাজ্যের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর সেলিমদার ফোন ছাড়া যদি অন্য কোথাও গিয়ে থাকে, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। যদি বলেন যে আপনি বলুন, নাড়া হয়ে বলবেন যে আপনি জীবনে কোনোদিন প্রকাশ্য রাজনীতি করবেন না, আমি মেনে নেবো, আমি রাজনীতি করবো না। যদি বলেন যে তৃণমূল ছাড়তে হবে বলে আমি তৃণমূল ছেড়ে দেবো, যা বলবে আমি তাই করবো। কিন্তু উল্টো দিকে এত বড় চ্যালেঞ্জ, যদি চ্যালেঞ্জ হেরে যায় কী করবে? পাল্টা আমার প্রশ্ন থাকলো, আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। যখন যে কোনো দিন যে কোনো সময় ওপেন চ্যালেঞ্জ, খোলা অফার। চ্যালেঞ্জ নেবে তো? ঠক বাঁচতে গাউজড় হয়ে যাবে না তো? আমিও জানি আপনারা জানেন কে কে চিঠি ফাঁস করেছে, আমি জানি আপনারা সন্দেহ করেন, কিচ্ছু করবেন না আমি জানি, কারণ আপনারা ভালো করেই জানেন যদি বিতর্কে না থাকা যায় খবরে থাকা যাবে না। মিটিং মিছিল করে তো খবরে থাকা যায় না, বিতর্কেতে খবরে থাকা যায়। এই যে গত কয়েকদিন ধরে সিপিএম বিতর্কের মধ্যে তো খবর আছে, মানুষ বোকা না, মানুষ বোঝে। প্রতিকূল আরও কিছু প্রশ্ন আছে তোমার কাছে আমার, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নেব, আপনারা সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রতিকূল তৃণমূলে জয়েন করছে, এরপর থেকেই তৃণমূল সিপিএম একটা খবর আমরা দেখতে পাচ্ছি সব জায়গাতেই হচ্ছে। তাহলে কি এবার বিধানসভা ভোটে মানে বাইনারিটা একটু চেঞ্জ হয়ে গেল, তৃণমূল বিজেপি না হয়ে তৃণমূল সিপিএম? না না, একদমই না। দেখো একটা মানে হিন্দিতে একটা কথা আছে না, নাম তো না সহি বদনাম কে বাহানে নাম তো হুয়া। ফলে এই বদনামের নাম দিয়ে কিছু হবে না। মানুষ তো দেখছে, নাম যদি করতে হয়, নাম যদি কামাতে হয়, ইজ্জতের নাম কামাতে হয়। যারা বদনামের নাম কামায় তারা যদি গিয়ে বলে ভাই আমি খুব সম্মান পাবো, সেটা হয় না। তার জন্য সারা বছর কাজ করতে হয়। তোমরা আমাদের ভোটের সময় ললিপপ করে নামিয়ে দেবে, যাও যাদবপুরে গিয়ে লড়ো, যাও ডায়মন্ডে গিয়ে লড়ো, যাও শ্রীরামপুরে গিয়ে লড়ো, যাও তমলুকে গিয়ে লড়ো, আর তারপরে 2 বছর 2.5 বছর ওই লোকসভা কেন্দ্রে আসামে ঢুকতে দেবে না, প্রোগ্রাম করতে দেবে না, আবার মাতব্বরি মারবে, আবার নির্বাচনের সময় আবার কুমির ছানার মতো করে বাবা তুমি ওখানে গিয়ে দাঁড়াও, সেখানে গিয়ে দাঁড়াও, মানুষ ভোট দেবে। এত সহজ? প্রথম অফারটা তৃণমূল থেকে আসে নাকি প্রতিকূলের কাছ থেকে তৃণমূলে অফার যায়? সেটা থাক না, আমি তো আবারও বলছি, এই ফোনের মধ্যে গোটা পশ্চিমবঙ্গের ওই রেজিগনেশন লেটার পাওয়ার পরে গোটা পশ্চিমবঙ্গের যতগুলো রাজনৈতিক দল আছে, যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, যতগুলো রাজনৈতিক সংগঠন তৈরি হচ্ছে বিজেপির সাহায্যে, তারা সবাই ফোন করেছিল, হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, হোয়াটসঅ্যাপে ফোন করেছিল, মেসেজ করে পাঠিয়ে রেখেছিল। তো সেটা তো আমি তো তাদের কথা কারণ নামও বলিনি, কে জয় করে সেটাও বলিনি, কারণ এতে তারা ব্যক্তি প্রতিকূল রহমানকে ফোন করেছিলেন। এটা নিতান্তই ব্যক্তিগত পরিসরে থাক না, যদি কোনো দিন প্রকাশ্য বলতে হয় বলবো, কিন্তু এটা নিতান্তই ব্যক্তিগত। আচ্ছা, অভিষেক ব্যানার্জি যেভাবে দল পরিচালনা করেন, দলের সংগঠনকে চালায়, তার এই কাজের ধরনটা আপনার এই দল বদলে কোথাও কি প্রভাবিত করেছে? আমি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার প্রসিডিওরে আমি যখন 1 দিন 2 দিন 1 দিন 1.5 দিন, হ্যাঁ 2 দিন ধরো, 2 দিন যখন কথা বলেছি, ওনার সম্পর্কে অনেকজনের থেকে যখন শুনেছি, কোথাও গিয়ে আমার অনেক কিছু মনে হয়েছে, ইন্সপায়ার তো করেছে। মানে কোন গুণগুলো আকৃষ্ট করেছে অভিষেকের? দেখো, একজন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, গোটা পশ্চিমবঙ্গে শাসক দল, তার সবাই বলে সেকেন্ড ইন কমান্ড, গোটা পশ্চিমবঙ্গের যুবতীরা যার দিকে তাকিয়ে থাকে, যার একটা কথাতে হাজারো হাজারো যুবক যুবতী প্রাণ দিতেও প্রস্তুত, নিতেও প্রস্তুত, সেই মানুষটা অতগুলো কাজের ফাঁকে নিজের লোকসভা কেন্দ্রে মাসে, সপ্তাহে, প্রতিদিন এসে ভিজিট করে, ডে টু ডে। আমি গতকাল থেকে দেখেছি তো, ডে টু ডে যোগাযোগ রাখে। আমি সবে একটা তৃণমূল কংগ্রেসের জন্ম নেওয়া 24 ঘন্টা সবে আমার জন্ম হয়েছে,
জাস্ট একটা হোয়াটসঅ্যাপে মেসেজ, সঙ্গে সঙ্গে রিপ্লাই। কি আমি? এবং আমি শুনছি এটা শুধু আমার ক্ষেত্রে নয়, তৃণমূল কংগ্রেসের যে কোনো সাধারণ কর্মীর ক্ষেত্রে যখন সমস্যায় পড়ে, যখন পাঠায়, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রিপ্লাই উল্টো দিক থেকেও আসে। প্রভাব পড়বে না? নেতার কাজ তো এটে। নেতাকে যে কর্মীর সুখে দুঃখে কষ্টে যে কোনো সমস্যাতে হাত ছেড়ে যাব না। আর নেতা যদি ঝড়ের আগে যদি সেটিং ডায়মন্ড করে, লোকসভা কেন্দ্রে নেতা যদি ঝড়ের সাংসদ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন কোন কাজগুলোর প্রশংসা করবে? কোন কোন কাজগুলোর প্রশংসা করবো না বলো? ডেমন হবে, কোন উন্নয়ন হয়নি আপনি দেখুন। আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম, আপনি যদি ভোটের কাউন্টার যদি দেখেন, আমি উন্নয়ন নিয়ে কাউন্টার দিতে পারিনি। আমি বলিনি রাস্তা হয়নি, আমি একবারও বলিনি। আমি বলিনি উন্নয়ন হয়নি, আমি ব্যক্তিগত আক্রমণ করেছিলাম। আমি আবারও তখন বলছি, যখন উন্নয়ন নিয়ে যখন কাজ নিয়ে, সরকারি প্রকল্প নিয়ে যখন বিরোধীদের কিছু বলার না থাকে, তখন আক্রমণটা ব্যক্তিগতই হয়। আপনি পশ্চিমবঙ্গে অনেক জায়গায় ঘুরবেন, ডেমনগর যখন লোকসভা কেন্দ্রের মধ্যে দিয়ে আপনি যখন ঢুকবেন, আপনার জার্কিং কম হবে, রাস্তাগুলো স্মুথ। আপনি যখন গ্রামের ভিতরে ঢুকবেন, দেখবেন ঢালাই ফেলা রাস্তার উপরে আবার ঢালাই পড়েছে, ভাঙার আগে পড়েছে। পুকুরগুলো ধসে যাওয়ার আগে পাইলেন হয়ে গেছে অলরেডি। যেখানে যেখানে পানীয় জল ছিল না, পানীয় জলের ব্যবস্থা পৌঁছে গেছে। খালি চোখে তো দেখা যাচ্ছে। আমি বলছি না, ডেমনগর মানুষ বলছে। এখন আপনি বলবেন তুমি এখন তৃণমূল কংগ্রেসের কর্মী, তুমি তো বলবে সাধারণ মানুষ বলছে। আর সাধারণ মানুষ না বললেও একটা ভোটে যেতে উন্নয়ন তো হয়েছে, সমস্ত রকমের উন্নয়ন হয়েছে। ওনার সবচেয়ে যেটা আকৃষ্ট করেছে, ডে টু ডে কর্মীদের সঙ্গে কন্ট্যাক্ট, এবং যে কোনো পরিস্থিতিতে কর্মীদের হাত না ছেড়ে যাওয়া। যে কোনো পরিস্থিতিতে ভয় পাবি না, আমি আছি, ম্যাহু না, এটাই যথেষ্ট। একজন লিডার থেকে একজন কর্মী আশা করে ম্যাহু না এটুকু বলবে, তার জন্য জীবন দিয়ে দেওয়া যায়, ওই একটা কথার জন্য। আমি তো এটাই চেয়েছিলাম যে সেলিমদা একবার বলবে ম্যাহু না, আমি মাঝখান থেকে ওই কিসকা হ্যাঁ ইন্তেজার। তৃণমূলে তুমি যোগ দেওয়ার পরে তিনি কিন্তু তোমার রাজনৈতিক সাফল্য কামনা করেছেন। আমি সেলিমদাকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে বলেছেন। এবং সোকল্ড আমার পিতা, আমি হয়তো ওনার কাছে অযোগ্য সন্তান হতে পারি, তবে আবার এটাও ঠিক, মা গুনে বেটি আটা গুনে রুটি। আমি যা শিখেছি তোমাদের থেকেই শিখেছি, তোমাদের শেখাকে পাথেয় করে এখানে কাজ চালাবো। তৃণমূলে যোগ দেওয়ার পর তোমার স্ত্রী কি বললেন? তিনি খুশি? আমার স্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করুন না। আচ্ছা, আমার স্ত্রী কী বললেন না বলে আমি যখন বলবো, তখন সেটিকে আমার স্ত্রীর ভার্সন হবে না আমার প্রতিকূল রহমানের ভার্সন হবে। তবে এটুকু বলছি, আমি যখন এখানে এসে আপনাকে ভাষণ দিচ্ছি, এই জামাটা আমার স্ত্রী ইস্ত্রি করে দিয়েছে, বাপের বাড়ি যায়নি। আমার সন্তানের একটু শরীর খারাপ, জ্বর এসছে, দিব্যি খুশিতে আছে। আমার বাবার বুকে পেসমেকার কেন, জীবনে ব্লেটেরও আঁচড় লাগেনি। ফলে অনেক কিছু খবর সোশ্যাল মিডিয়ায় রটানোর জন্য রটানো যায়। যারা রটাচ্ছেন খুব ভালো, আপনাদের প্রতি কোনো রাগ, কোনো ক্ষোভ, কোনো অভিমান নেই। প্রতিকূল কতদিন এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকবে? আমি তো খুলছি, মাঝে মাঝে দেখছি, খুলে দেখছি, অনেকের মেসেঞ্জারে কমেন্টও করছি, বহু বন্ধুদের যারা গালাগাল দিচ্ছে, নাম স্পোর্টিংলি নিচ্ছ সবকিছু, কোনো স্বাভাবিক তো। দেখো, উল্টো দিকে যারা যে তারা তো আমার ভাই, তারা তো আমার বন্ধু ছিল, এখন রাজনৈতিকভাবে উল্টো দিকে আছে, কেন তারা আমার শত্রু হবে? কোনো শত্রুতা নেই আমাদের মধ্যে। আমার শত্রুতা ওদের সঙ্গে নয়, আমি ওদের কথাই বলেছি, শুধু আমার পথটা আলাদা হয়েছে। মোহাম্মদ সেলিম একটা কথা বলেছেন যে তৃণমূল নাকি নিজেদের ইমেজ ঠিক করার জন্য সিপিএম থেকে এই তরুণ ছেলে মেয়েদের দলে নিচ্ছে। আচ্ছা, তৃণমূল নিজেদের ইমেজ ঠিক করার জন্য সিপিএম থেকে ছেলে নিল, আর সিপিএম নিজের ইমেজ ঠিক করার জন্য নিজের ছেলেকে ছেড়ে দিল? অদ্ভুত বোকা প্রশ্ন না? হয় কোনো দিন? তৃণমূল বুঝতে পারলো যে ওই ছেলেটার ইমেজ আছে, সিপিএম বুঝতে পারলো না। আই ডোন্ট নো। সিপিএমকে একদিন বলছো আক্ষেপ করতে হবে? একবারও বলবো না, তবে এটুকু বলছি শুনুন, সিপিএমের ট্র্যাক রেকর্ড আছে, যত দিন যায়, যত সময় যায়, যত বছর যায়, দিনের শেষে গিয়ে একটা সম্মেলন হবে, তারপরে বড় বড় করে পার্টি দলিল লেখা হবে ঐতিহাসিক ভুল ছিল। আমার দৃঢ় বিশ্বাস 40 বছর 50 বছর পরে নিশ্চয়ই কোনো দলিলে লেখা হবে রাজ্য সম্পর্কের ভূমিকা নিয়ে, নিশ্চয়ই তার পিছনে একটা ঐতিহাসিক ভুল শব্দটা আবার যুক্ত হবে, আমি দেখতে পাচ্ছি। একটা প্রশ্ন করব, তুমি নিজেকে, প্রতিকুর রহমান নিজেকে মুসলিম নেতা হিসাবে দেখে নাকি তরুণ রাজনৈতিক কর্মী হিসাবে দেখে? তুমি কি নিজেকে একজন সাংবাদিক হিসাবে দেখো না একজন নারী হিসাবে দেখো? তোমার দুটো সত্তা মিশেই তুমি।
দুটো সত্তা আমার, আমি দুটো সত্তা মিলেই প্রতিকূল আমার। এই যে দেখো, যখন বাংলার রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে মেরুকরণের রাজনীতি অভিযোগ ওঠে, আবার বিরোধীরা, তুমিও কিছুদিন আগে অভিযোগ করেছো যে তৃণমূল কংগ্রেস তারা ভোট ব্যাংকের রাজনীতি করে, তুমি এটাকে কিভাবে দেখো? কে ভোট ব্যাংকের রাজনীতি করে না আমাকে বলো, একটা দল নাম বলো। সিপিএম যদি ধরো মানতাম সিপিএম ভোট ব্যাংকের রাজনীতি করে না, মেনে নিলাম, সিপিএম সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে রাজনীতি করে, তাহলে হুমায়ুনের সঙ্গে মিটিং করতে কেন যাবে ভাই? জামাতের সঙ্গে মিটিং করতে কেন যাবে? মুসলিম এলাকাগুলোতে কেন প্রভাবিত করতে যাবে? কেন হিন্দি এলাকাগুলোতে যাবে না? আরে মতুয়া ভোট এফেক্টেড হয়ে গেল। বিজেপি যখন সবচেয়ে বেশি ব্যাকফুটে, আমি ধরে নিলাম ওটা শাসক বিরোধী ভোট, আমি ধরে নিলাম, তাহলে শাসক বিরোধী ভোটে যখন বিজেপির থেকে থাপা মারবে কে? তুমি সিপিএম। আচ্ছা, তখন তোমার সামনে একটা রুটি দিলাম, বললাম চলো রুটিটা দুজনে ভাগ করে খাই, তুমি হাফ টানলে আমি হাফ টানলাম, পাল্লাতে যদি রুটিটা দিই বা ফিতে দিয়ে যদি রুটিটা মাপি, এক হবে কোনো দিন? পসিবল? পসিবল কখন হবে? যখন আমি পাল্লা দিয়ে, দাঁড়ি দিয়ে, ফিতে দিয়ে, যখন ছুরি দিয়ে কাটবো তখন ইকুয়াল হবে, তাই না? এটাই তো বিজ্ঞানের নিয়ম। সিপিএমের নির্দিষ্ট ভোট পার্সেন্টেজ কমে গেল, সেই ভোট বেড়ে বিজেপিতে হয়ে গেল, কংগ্রেসে গেল না, নোটাতে গেল না, অন্য কোথাও গেল না। কোন জাদু বলে হয় গো? কোন জাদু বল? রাতারাতি একটা ভোট নেমে চলে এলো 5%, আর তোমার একটা বড় অংশের ভোট, যে অংশ তোমার কেটে গেল, যে অংশ তোমার কমে গেল, সেটা বিজেপি বেড়ে গেল, ঠিক সেম অঙ্কের ভোট। এই অঙ্ক তো পিসি, এইরকম ম্যাজিক তো বোধহয় পিসি সরকারও দেখাতে পারবে না, যে ম্যাজিক সিপিএম দেখাচ্ছে। তো ভোট ব্যাংকের রাজনীতি কে করে না? হিন্দুত্বের তাস বিজেপি খেলছে না? তুমি গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কথা বলো না, ভোট ব্যাংকের কথাই তো বলো। তৃণমূল যদি ভোট ব্যাংকের কথা বলে, কি ভুল রাজনীতি? মানুষ তো রাজনীতি করে, ভোট ব্যাংকের রাজনীতি তো করে। হ্যাঁ, ভোট ব্যাংকের রাজনীতি করে আমি মানুষকে বোকা বানাচ্ছি কিনা, ভোট ব্যাংকের রাজনীতি করে আমি মানুষকে দাঙ্গাবাজ বানাচ্ছি কিনা, ভোট ব্যাংকের রাজনীতি করে আমি মানুষে মানুষে দাঙ্গা লাগাচ্ছি কিনা, মানুষের মধ্যে বিভেদ তৈরি করছি কিনা, ঘৃণার চাষ করছি কিনা, সেটা প্রশ্ন। ওই সার্বেক্ষেলে একটা অ্যাড দিত না যে আগার কুছ দাগ আচ্ছে হ্যাঁ তো আচ্ছে হ্যাঁ, কিছু দাগ যদি লাগলে যদি ভালো হয় তো ভালো, সমস্যা নেই। তো সংখ্যালঘু সম্প্রদায় এবং তরুণ প্রজন্মের কাছে তোমার কি বার্তা থাকবে? সংখ্যালঘু সম্প্রদায়, তরুণ প্রজন্মের কোনো বার্তা নেই, তারা জানে দুধ কা দুধ পানি কা পানি, তারা জানে কোনটে বাঁচতে হবে, তারা জানে। বাংলার মাটিতে দাঙ্গাবাজকে হটাতে, ধান্দাবাজকে হটাতে তারা জানে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্তিশালী করতে হবে। গোটা ভারতবর্ষে যেভাবে বিজেপির আগ্রাসন, যেভাবে সিলেবাসকে বদলে দিচ্ছে, যেভাবে গোটা দেশ জুড়ে দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষদের যে শুধুমাত্র ধর্মীয় পরিচয় দেখে আক্রমণ করার যে খুন করা হচ্ছে, ঈদের দিনে মাথায় টুপি দিয়ে যায় বলে একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা হবে, বাংলা ভাষায় কথা বলে বলে, বাড়ি কোথায় মুর্শিদাবাদ, বাংলা ভাষায় কথা বলে বলে একজনকে উড়িষ্যাতে গিয়ে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হবে। বাংলার সংখ্যালঘু, বাংলার বাঙালি, বাংলার মানুষ দাঙ্গাবাজদের কোনোদিন পশ্চিমবঙ্গে ঠাঁই দেয়নি। এটা সেই বাংলা যে বাংলার মাটিতে লালনের গান লেখা আছে, এটা সেই বাংলা যে বাংলার আকাশে বাতাসে রবি ঠাকুরের গান ভাসে, যে বাংলার মাটিতে নজরুলের কবিতা ঘুরে বেড়ায়, সেই বাংলাতে দাঙ্গাবাজ বিজেপির কোনো স্থান নেই, সেই বাংলাতে কিছু ধান্দাবাজ নেতার কোনো জায়গা নেই। তাহলে সিপিএম যে বলে যে তৃণমূল সংখ্যালঘুদের ব্যবহার করছে, ভোটের রাজনীতি করছে, তাহলে এটা সম্পূর্ণ ভুল কথা। কি সিপিএম বলে? মানে যেটা দাবি করে যে তৃণমূল শুধুমাত্র সংখ্যালঘুদের ভোটের স্বার্থে ব্যবহার করছে। আচ্ছা ধরো আমি তৃণমূলের, ধরো সিপিএমের অভিযোগ আমি সত্য বলে মেনে নিলাম যে তৃণমূল সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করছে, আর মোহাম্মদ সেলিম সেই জন্য এসডিপিআর সঙ্গে মিটিং করছেন, মোহাম্মদ সেলিম সেই জন্য জামাতের সঙ্গে মিটিং করছেন, মোহাম্মদ সেলিমের জন্য যে বাবরি মসজিদ করবো বলে তার সঙ্গে মিটিং করছে। কি অদ্ভুত প্রশ্ন! বাংলার মানুষ কিন্তু বোকা না, মানুষ সব জানে। আমরা ভাবতাম না মানুষ খুব বোকা, খুব বোকা। মানুষের চেয়ে বড় শিক্ষক কেউ নেই। যখন গোটা ভারতবর্ষে বিজেপি বলে যে 400 পার পাবো, 400 পার পাবো, সব জায়গায় থাপ্পড় মেরেছিল কোথায়? উত্তরপ্রদেশ, যে উত্তরপ্রদেশে বাবরি মসজিদ হয়েছিল। সব জায়গায় থাপ্পড় খেয়েছিল কোথায়? বিহারে। কোনো রকমে অন্ধ্র, তেলেঙ্গানা আর উড়িষ্যা বাঁচিয়ে দিয়েছে। তো ফলে মানুষকে যারা বোকা ভাবে, তাদের চেয়ে বড় বোকার কেউ নেই। মানুষ কিন্তু চোখ, কান, নাক, হাত, পা সব খোলা রাখে। মানুষ যোগ্য সময় যোগ্য জবাব দেয়। আচ্ছা ধরো এরকম কোনো একদিন এলো যে তোমার কোনো সিদ্ধান্ত যেটা দলের কাছে গ্রহণযোগ্য হলো না, বা তৃণমূলের কোনো সিদ্ধান্ত তুমি আদর্শগতভাবে মেনে নিলে না, তখন সেটার প্রতিবাদ করবে? ধরো এরকম হলো, আমি তোমার এখানে ইন্টারভিউ দিতে স্ট্রোক করে মরে গেলাম, তখন কি হবে বলতে পারবে?
হতেই তো পারে। এসেন্স। তুমি ফলে তো যখন হবে রাজনীতি করছো এবং তুমি যথেষ্ট ভোকাল, তুমি এর আগেও পার্টিতে তোমার মতামত জানিয়েছো, এখানেও জানাবে, তুমি বলেছো এখানে একটা গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, যদি তাদের সিদ্ধান্তের সঙ্গে কোথাও তোমার অমত হয়, দ্বিমত হয়, নিশ্চয়ই সেটা জানাবো। তুমি জানাবে। একদম অবশ্যই জানাবো। আমি তো দ্বিমত হয়েছি, গতকালকেই তো ঢুকে আমি জানিয়েছি আমি ক্যান্ডিডেট হতে চাই না, গতকালকেরই ঢুকে আমি বলেছি। তো ফলে যারা এইটা ভাবছেন যে তুমি জানাবে কি না, আরে ভাই আমি দলের মধ্যে জানিয়েছিলাম, তোমার দলের মধ্যেও জানিয়েছিলাম, তৃণমূল কংগ্রেসের দলের মধ্যেও জানিয়েছিলাম। তৃণমূল কংগ্রেসের দলের মধ্যে খবর লিক হয়নি, অভিষেক ব্যানার্জির উদারতা, তিনি প্রকাশ্য জনগণের সামনে বলে দিয়েছে ও দাঁড়াবে না বলেছে, কারণ যেভাবে ব্যক্তি আক্রমণ হচ্ছে সেই জন্য হয়তো উনি ভালোবাসা থেকে বলেছেন ওটা। বিধানসভায় দাঁড়াবে না বলেছে, কিন্তু এরকম খবরও শোনা যাচ্ছে প্রতিকূলকে নাকি রাজ্যসভায় পাঠানো হচ্ছে। আমি তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরেই কাজ করতে চাই, বিশ্বাস করুন। এবং আমি এটা বিশ্বাস করি, আমি এসছি একটা দল থেকে এসছি, আমার আগে এই তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী যারা কাজ করেছে তারা তো আমার চেয়ে আগেই দলটা করছে এবং তাদের অধিকার আমার চেয়ে অনেক আগে বেশি। আমাকে যদি তাদের সামনে দাঁড় করিয়ে দেন, অনেক সময় দাদা দেখি বলে টান আসার সম্ভাবনা আছে, কিন্তু আমাকে যদি ওদের পিছনে দাঁড় করিয়ে দেন, আমি যদি বলি দাদা দেখবো, ওদের মধ্যে যখন কেউ হাত ধরে আছে এসো সামনে এসো সামনে এসো, টানতে টানে সামনের দিকে দাঁড় করিয়ে দেবে, আমি ওই থিওরিতে বিশ্বাস করি। ধরো তুমি লড়াকু নেতা, পরিশ্রমী, যদি মমতা ব্যানার্জি মনে করেন, অভিষেক ব্যানার্জি মনে করেন যে তোমাকে প্রার্থী করবে কোনো একটা আসন থেকে, তুমি তো নিশ্চয়ই না করতে পারবে না, তোমাকে দাঁড় করালো। দেখুন, দলের যদি নির্দেশ হয়, নির্দেশ অমান্য করার সাধ্য কারণ নেই। আমি যখন সিপিআইএমে ছিলাম, আমার যে নির্দেশ দিয়েছি আমি সেই নির্দেশ পালন করেছি। তো আমি এখন তৃণমূল কংগ্রেস করি, যদি দলের নির্দেশ হয় আমি মেনে চলতে বাধ্য। যদি আমার কাছ থেকে যদি আমার কোনো মতামত জানতে চাই, আমি সেই মতামত দেবো। তুমি আমার প্রশ্ন করার আগেই বলে দিয়েছো যে যদি তোমার বিরুদ্ধে সৃজনকে বা দীপশিতাকে প্রার্থী করে, তাহলে তুমি কখনোই ব্যক্তি আক্রমণে যাবে না, তুমি রাজনৈতিকভাবে সেটার মোকাবিলা করবে। আচ্ছা ধরো যদি শতরূপ ঘোষকে প্রার্থী করে, তখন কি বলবে? শতরূপদা খুব ভালো লোক, শতরূপদাও লড়াই করেছে, আমার যন্ত্রণা শতরূপদা বোঝে। শতরূপদা জিতে এসো, ভালো লাগবে তুমি জিতলে। মানে তোমার বিরুদ্ধে যদি শতরূপকে প্রার্থী করে, তুমি বলবে শতরূপ জিতে এসো। ওয়েলকাম শতরূপদা, চলে এসো, দেখা হবে। তখন কি বলবো, আচ্ছা ধরো আমি বললাম যে শতরূপদা তুমি জিতে এসো, তো জিততে পারলে জিতবে। আমার বলাতে যদি শতরূপদা জিতে যায়, তাহলে আমি বলছি সিপিআইএম ক্ষমতায় চলে আসবে। আমার বলাতে যদি হয়ে যায় সব কিছু, আমি তো যাবো গোটা ভারতবর্ষ থেকে বিজেপি শূন্য হয়ে যাবে। আমার বলাতে তো কিছু হয় না, কাজ করতে হয়, কাজ করে আসুক, সমস্যা নেই। দেখো, প্রত্যেকটা রাজনীতিবিদদেরই তো একটা উচ্চাকাঙ্ক্ষা থাকে। তোমার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার সংজ্ঞাটা কি? মানে 5 বছর পর তোমার সাফল্যকে তুমি কোন মাপকাঠিতে মাপবে? মহাভারত একটা গল্প মনে করে, জানো তো, যখন অভিমন্যু যখন চক্রব্যূহ ভাঙতে যাচ্ছে, শ্রীকৃষ্ণ যখন সামনে দাঁড়িয়ে আছে, যখন এসে মামাকে প্রণাম করছে, অনেকের সঙ্গে অনেকে প্রণাম করছে, শ্রীকৃষ্ণ তো আবার আশীর্বাদ করে বলছে আয়ুষ্মান ভব আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও দীর্ঘজীবী হও। যখন অভিমন্যু শ্রীকৃষ্ণর পায়ে হাত দিয়ে যখন প্রণাম করতে এসছে, তখন উল্টো দিকে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অভিমন্যুর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিল যশস্বী ভবা। উনি জানতেন দীর্ঘজীবী হবে না, কিন্তু তুমি যশ লাভ করো, খ্যাতি লাভ করো। প্রতিকুল রহমান মধ্যে অসংখ্য কর্মী সমস্ত দলে আছে, তারা অনেকেই আয়ুষ্মান ভব হতে চায় না, তারা যশস্বী ভব হতে চায়। প্রতিটা মানুষের কিছু এজেন্ডা থাকে, আমার এজেন্ডা যশস্বী ভব হওয়া। অপরাধ সিপিআইএমে থেকে যদি এই দাবিটা যদি আমি করি, অপরাধ। প্রতিকুল রহমান সেটিং করেছে বলতেই পারেন, আপনি তৃণমূল এসে শাসক দল এসে বলতেই পারেন। প্রতিকুল রহমানের মতো অসংখ্য কর্মী যারা ওই সময় বিরোধী পরিসরে রাজনীতি করেছে, জীবনের তো 20, 22, 24 বছর তো বিরোধী সিপিআইএম করেছি। 20 বছরে 40 বার তো অফার এসছে রে বাবা। 40 বছর তো একবারের জন্য পা কাঁপেনি, গলা কাঁপেনি, হাত কাঁপেনি। 24 বারের জন্য একবারের জন্য মনে হয়নি যে একটু দামি গাড়ি চড়তে হবে। 24 বারের জন্য একবারের জন্য মনে হয়নি একটু এমএলএ সিটে দাঁড়াতে হবে। একবারের জন্য কখনো মনে হয়নি কোটি টাকা নিতে হবে। হঠাৎ এখন মনে পড়লো কেন? কারণ 24 বছরে এরকম রাজ্য সম্পাদক কর্মী দেখিনি আমি। দেখুন, বন্দুক খারাপ না, আমি আবারও বলছি, সিপিআইএম পার্টিটার আমি দোষ দিচ্ছি না। বন্দুক খারাপ না, বন্দুকটা পুলিশের হাতে থাকলে আপনাকে প্রোটেক্ট করবে, ক্রিমিনালের হাতে থাকলে আপনাকে খুন করবে। যারা চালায় সমস্যা তাদের। রাজ্য সম্পাদকের পদে খুব তাড়াতাড়ি কি পরিবর্তন আসা উচিত সিপিএম এ? আমি জানি না, নো কমেন্টস। তার একটা সিপিআইএম একটা রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল। ওনার রাজনৈতিক দলে ওনার পাঁঠা উনি সামনের দিক দিয়ে কাটবেন না মাঝখানের দিক দিয়ে কাটবেন উনি বুঝবেন। সে পরিমাণে আমার কেন মন্তব্য করব?
আবার উল্টো দিকে দাঁড়িয়ে সিপিএম যদি বলে তৃণমূল কংগ্রেসে কে নিতে হবে সেটা যদি সিপিআইএম ঠিক করে দেয়, আমরা সেম কথা বলবো যে ভাই তুমি তোমার সরকার ঠেলে দেবো। ওনার দল ওনারা জানেন, যাদের দল তারা বুঝবে কে সম্পাদক হবে, তুমি 3 বার থাকবে কি 10 বার থাকবে সেটা দলের বিষয়, তারা বুঝবে, আমরা তো বলার কিছু নেই। এখন আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমার দলের পক্ষ থেকে এর বেশি কিছু বলার নেই। গতকাল পর্যন্ত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগতর লড়াই ছিল, ব্যক্তির সঙ্গে ব্যক্তি প্রতিকূলের লড়াই ছিল। আজকের সিপিআইএম রাজ্য সম্পাদক নয়, আজকে সিপিআইএম এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই, রাজনৈতিক লড়াই। প্রতিকূল, তুমি এর আগে বলেছো যে এর আগে তোমার সঙ্গে তৃণমূল একটা সেটিংয়ের অভিযোগ করেছে সিপিএম। এবার তুমি যখন তৃণমূলে চলে এলে তখন কি সেই সেটিং তত্ত্বটা আরও প্রতিষ্ঠিত হয়ে গেল না? এরকম কথাও তো হচ্ছে যে তারা তৃণমূলে গিয়ে প্রতিকূল প্রমাণ করে দিল যে সেই সেটিংটা ছিল আগে। প্রথম কথা মানে ওইটা রবীন্দ্রনাথের ওই কোটটা থেকে বলছে না, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল কাদম্বরী মরে নাই। আচ্ছা আগে বলো তো কাদম্বরীকে কেন মরিতে হইল, এটা তো খুঁজবে। এখন তোমরা বড় বড় করে বলতে পারো যে তৃণমূল তোমাকে মারলো সেই তৃণমূলে তুমি চলে গেলে। ভাই তৃণমূল তো মেরেছে, এটা সত্যি কথা। আবারও বলছি হ্যাঁ তৃণমূল মেরেছে। মার কাদের জন্য খেয়েছিলাম রে? মার তো তৃণমূলের জন্য খাইনি, মা তো তোদের জন্য খেয়েছিলাম। তোরা কি রাখতে পারলি? তোরা তো উল্টে বুকে ছুরি মারলি। আর যারা আমাকে মেরেছিল তারা আমাকে কোলে করে তুলে নিয়ে মলম লাগিয়ে দিল, দিয়ে গজ কপার বেঁধে দিল। যখন তুমি দেখবে শ্যাকরা দোকানের পাশ দিয়ে যাবে আর কামারশালার পাশ দিয়ে যাবে, দুজনের হাতুড়ি মনে খুব ঝগড়া হচ্ছে। আর শ্যাকরার হাতুড়ি কামারের হাতুড়িকে বলছে আরে বেটা তুইও হাতুড়ি আমিও হাতুড়ি, তোর আওয়াজটা এত জোরে কেন, আমার আওয়াজ এত আস্তে আস্তে কেন? কামারের হাতুড়ি আর অদ্ভুত সুন্দর কথা বলেছিল, বলল ভাই তুই কি আমার কষ্ট বুঝবি? তুই তো লোহা সোনাকে পেটাস, যখন লোহাকে পেটায় তার আওয়াজটা জোরে হয়। সিপিএম যখন সিপিএমকে পেটায় না, তার আওয়াজটা একটু ধামাকার মতো হয়। সেটা আমার ক্ষেত্রে হয়েছে। প্রতিকূল, যাদের কাছে মার খেয়েছিলে, যাদের হাতে মার খেয়েছিলে, তারা যখন কালকে তোমাকে অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখলো তুমি তৃণমূলে জয়েন করেছো, তারপরে কি তোমার সঙ্গে দেখা করেছে বা ফোন করেছে, ক্ষমা টমা চেয়েছে কিছু? কেন ক্ষমা চাইবে? প্রথম কথা হচ্ছে দেখুন, আমি কলেজে যখন রাজনীতি করেছি তখন সবার মাথা গরম। আমার উল্টো দিকে যে ছিল তারও মাথা গরম, আমার উল্টো দিকে যে আছে তারও মাথা গরম। নিশ্চয়ই স্কুলে তোমার বন্ধুর সঙ্গে চুলি তোমার হয়েছে, সবার হয়েছে, তোমারও হয়েছে আমারও হয়েছে। কিন্তু পরে কোনো দিন সেই বিষয় নিয়ে রাগ করে বাড়িতে বসেছিলে যে তোর সঙ্গে মিশবই না সারা জীবনে? কলেজে মারামারি হয়েছে, কলেজের বাইরে যখন এসেছি বন্ধুর মতো মিশেছি, সবাই একসঙ্গে মিশেছি। এই পরিষদ তো হওয়া উচিত। ওরাও আমাদের নামে কেস করেছিল, আমরা ওদের নামে কেস করেছি। আবার অদ্ভুত মজার বিষয় হচ্ছে যার নেতৃত্বে মারা হয়েছিল আমাকে, তিনি এখন বিজেপি করেন। এবং গত বিধানসভা নির্বাচনের সময় যখন ওই ব্যক্তি আমার সামনে এসেছিল, আমি পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলাম। এটুকু সৌজন্যের উপর দেখানো উচিত। তখন কোনো প্রশ্ন ওঠে না, তখন বলে একটা ভ্রাতৃত্ববোধ, এখন বলে সেটিং। অদ্ভুত প্রশ্ন। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তোমার জন্য নিয়ম আলাদা 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 হবে। সব প্রশ্নের উত্তর আমি দেবো নাকি? আপনারা উত্তর খুঁজিনি, অনেক তো উত্তর দিয়ে দিয়েছি, সিলেবাস সহজ করে দিয়েছি। নিজেরা পড়ুক, নিজেরা উত্তর খুঁজুক। সৃজন, দীপশিতাদের জন্য কিছু মেসেজ আছে? কোনো মেসেজ নেই। ভালো থাকিস, রাজনীতির মধ্যে আবার দেখা হবে। লড়াইটা যেমন পাণ্ডব ভার্সেস কৌরব হয়েছিল, অর্জুন ভার্সেস দুর্যোধন হয়েছিল, ভাই তো একে অপরের ভাই তো। বা বদরের যুদ্ধেও যখন মক্কা থেকে মদিনাতে যখন এসেছিল, যখন মানে প্রথম যখন যুদ্ধ হয় বদরের যুদ্ধ, একে অপরের জ্ঞাতি গোষ্ঠী ছিল, লড়াই করেনি। লড়াই যখন ন্যায় নীতির হতে পারে, ওর কাছে ওর নীতি ঠিক, আমার কাছে আমার নীতি ঠিক, রাজনৈতিক লড়াই হবে। আমি চাইব ব্যক্তিগত বন্ধুত্ব থাক। আমি জানি সবটা ওদের পক্ষে সম্ভব নয়। আমার দলের পক্ষে তো কোনো সমস্যা নেই, আমার দলের পক্ষ থেকে এখনই আমি ফোন করতে পারি, আমার দলের নেতা কেউ কিছু বলবে না। কিন্তু আমি জানি সমস্যা আছে, ফোন করে গেলেই এক্সপেল হওয়ার ভয় আছে, শত্রু শিবিরের সঙ্গে যোগাযোগ করার অভিযোগ আছে। আর ওদের দলের নেতারা যারা গোপন ঘরে বসে থাকে আর গোপন খবর বিরোধীদের কাছে পাচার করে, তাদের জন্য রিওয়ার্ড আছে। তো ফলে তোরা ভালো থাকিস, সাবধানে থাকিস, ফোনে যোগাযোগ করার কোনো দরকার নেই, রাস্তাতেও কথা বলার কোনো দরকার নেই। মিছিলে আমি তোমার চোখের ভাষা বুঝবো, রাস্তাতে তুমি আমার চোখের ভাষা বুঝবে, ওখানেই কথা হবে। অনেক না বলা যন্ত্রণার মধ্যে অনেক ভালো কিছু কথা বলা হবে। ওরা ভালো থাকুক। প্রতিকূলের কোনো বন্ধু তারা সিপিএম থেকে তৃণমূলে কি যোগ দিতে পারে? সময় বলবে। এখনও আমাদের নেতা, আমাদের নেত্রী দল ভাঙাতে বলেন, আর আমিও দল ভাঙানোর রাজনীতিতে বিশ্বাস করি না। আমার এই ফোনে যেভাবে প্যান্ডোরার বক্স ওপেন হয়ে গেছে, যেভাবে লাইন দিচ্ছে, কাকা আপন প্রাণ বাঁচা, আমি দল ভাঙাতে চাই না। এখনও বলছি, স্টিল নাও টুডে আমি দল ভাঙাতে চাই না। আমার নেতা এখনও আমাকে কোনো কথা বলেনি, আমার নেত্রী এখনও কোনো কথা বলেনি। যদি একবার সিগন্যাল দেয়, ওই যে কালকে দেখলাম আমাকে নিয়ে মিম করেছে, দরজা খুলে দেখ তোর হাবুল এসেছে, এরকম গান ফান দিয়ে আমার
ওই যে আমি বললাম না ওই দরজার পাশে দাঁড়িয়ে আছে সব মিম টিম করেছে। আরে ভাই দরজা খুলে তোরা দেখ কত হাবুল বেরোচ্ছে, তোদের সেই হাবুলগুলো আমার দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, চটি খুলে দাঁড়িয়ে আছে। আমরা এখনও দরজা খুলছি না, আগে হাবুলদের ঘরের মধ্যে ঢোকা নইলে বিপদে পড়ে যাবি। অসংখ্য হাবুল আছে, প্রতিকূল রহমানকে যদি হাবুল বলিস, অসংখ্য হাবুল আছে, তারা দরজা খুলে বের হয়ে এসছে, আমার দরজার সামনে চটি খুলে দাঁড়িয়ে আছে। সাবধানে হাবুলগুলোকে ফেরা, নইলে মুশকিলে পড়বে। আমি চাই না মুশকিলে পড়ুক, এমনি সংখ্যায় কমে গেছে, এমনি পার্সেন্টেজে কমে গেছে, আমি চাই না আরেকটু কমে যাক। ওদের গেলে তো আমারও ভালো লাগে, আমার অসংখ্য কর্মী বন্ধু ওখানে তো ছিল, আমার সতীর্থ এক সময়, ওদেরও ভালো লাগে, আমারও একটু ভালো লাগবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আসলে তো মানুষ, আমি ব্যক্তি মানুষ হিসেবে চাইবো ওদের কিছু ভালো হোক, ওই জন্যই ফ্রি টিপস দিয়ে দিলাম। কিন্তু কেউ যদি তারপরে যেচে বলে যে ভাই আমি তোমার সঙ্গে থাকবো না, সেটা তো দায়ভার আমার নয়। তৃণমূলে যোগ দেওয়ার পরে মমতা ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে? আচ্ছা, একটা ছোট্ট পাহাড়ি নদী যদি মনে করে একদিনে মোহনাতে মিশে যাবে, সাগরে মেশার তো সমস্ত নদীর স্বপ্ন থাকে, তো যদি কেউ মনে করে যে আমি একদিনে সাগরে মিশে যাব, সম্ভব সেটে? মমতা ব্যানার্জির সঙ্গে দেখা হলে প্রথম কি কথাটা বলতে চাও তাকে? আমি তো মোহনার কাছে এসেছি অভিষেক ব্যানার্জির হাত ধরে, বরঞ্চ আমার উতরাই তো অনেক তাড়াতাড়ি হয়েছে, ওই পাহাড়ের থেকে আমাকে মোহনার কাছে নিয়ে চলে এসছে, সাগরে মেশবার অপেক্ষায় আছে। হ্যাঁ, নিশ্চয়ই একদিন না একদিন দেখা হবে। যদি দেখা হয়, মানে যেদিন প্রথম দেখা হবে সেদিন কোন কথাটা প্রথমে বলতে চাও? অনেকগুলো আবেগ আছে তো, কিছু কিছু আবেগ প্রকাশ্য না বলাই ভালো, তাতে সেই আবেগেরও সম্মান থাকে। আর আমি যে কথাটা এখন বলে দেবো, তাহলে নেত্রীর কাছে বলে লাভ কি? তাহলে আপনাদের সামনে আমি তো খবর পাঠিয়ে দিতাম, তাই না? সামনে গিয়ে বলার যে ফিলিংস, সামনে গিয়ে বলার যে অনুভূতি, সেটা তো সামনেই হয়। থাক না গোপন কথা গোপনে, ক্যামেরার সামনে নাইবা বললাম। তোমার কাছে আমার শেষ প্রশ্ন, যে 5 বছর পরে প্রতিকূল রহমান সে মানুষের মনে কিভাবে বেঁচে থাকতে চায়? লড়াকু বামপন্থী নেতা হিসাবে, নাকি তৃণমূলের প্রভাবশালী মুখ হিসাবে? বামপন্থী লড়াকু তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মী হিসাবে আমি খুব খুশি হব যদি 5 বছর পরে তুমি আমাকে ফোন করো যে প্রতিকূল তুমি কোথায় আছো, আমি বলবো একটু এইখানটায় আসবে, আমি এখানে একটা মিটিং করছি। আমার খুব ভালো লাগবে যদি 5 বছর পরে আপনি আপনার ক্যামেরা বুম নিয়ে আসেন এবং দেখেন যে একটা চাটাই পেতে আমি কোনো বুথে আমার কর্মীদের সঙ্গে মিটিং করছি, যদি আপনি দেখেন আমি খুব খুশি হব। আমি ওই কাজটাই করতে চাই। গতকালকে যখন নেতা যখন জিজ্ঞেস করি তুমি কি করতে চাও, আমি বলেছি আমি তৃণমূল স্তরেই কাজ করতে চাই। কারণ তৃণমূল স্তরের যে মজা আছে না, তলার যে মজা আছে না, তলার মাটির মধ্যে যে মাটির ঘামের যে গন্ধ আছে না, তলার এই যে আমার মধ্যে সেই জ্ঞান নেই, বিশ্বাস করো আমার মধ্যে খুব উচ্চ মেধা নেই, আমার মধ্যে ভাষার সেই দক্ষতা নেই যে আমি কথা খুব ঘোরাই। বাট লোকে বলে তোমার সঙ্গে খুব সুন্দর তুমি কথা বলো, তোমার কথা শুনতে ভালো লাগে। কেন বলো তো? এই কথাগুলো মানুষের কথা, আমি শিখি, রোজ শিখি, মানুষ শেখায়। মানুষ না অনেক 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 বেশি মেধাবী মানুষ প্রতিদিন তোমাকে এমন এমন শিক্ষা দিয়ে যায় না, এই শিক্ষাটা তোমার চলার পথে প্রতিদিন পাথেয় হয়। তো সেই মানুষেরকে যদি তুমি রিড করতে পারো, এই সিপিআইএম করতাম তো, ওরা মানুষের দিকে কথা বলে, যখন ওরা এগিয়ে যাচ্ছিল, যখন কোনো রাস্তা নেই, মা বলেছিল ব্যাক টু দ্য পিপল, মানুষের কাছে যাও, মানুষ তোমাকে রাস্তা ঠিক করে দেবে। আর উল্টো দিকে দাঁড়িয়ে সিপিএম এখন যেটা করছে, মানুষের কাছে তো আসছে না, মানে মানুষকে ওনাদের কাছে যেতে হবে। মানুষ কোথায়? ফেসবুকে। মানুষের কাছে যাও না, মানুষের কাছে যাও, দেখবেন মানুষ বড় শিক্ষা দেবে। যে সিপিএমের বন্ধুরা আমাকে গালাগাল দিচ্ছেন, বিশ্বাস করুন যদি গালাগাল দিচ্ছেন দিন, কোনো সমস্যা নেই। যদি তৃণমূলকে হারাতে চান, যদি বিজেপিকে হারাতে চান, ফ্রি টিপস বলতে পারেন। তৃণমূলে আসার পরে প্রতিকূল মানে ফ্রি টিপস, মানুষের কাছে যাও, মানুষের পাশে দাঁড়াও, মানুষের জন্য কাজ করো, মানুষের সঙ্গে থেকো, মানুষ তোমাদেরকে মাথায় তুলে রাখবে। মানুষের ভাষা বোঝো, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বোঝো। মানুষের ভাষা, মানুষের বডি ল্যাঙ্গুয়েজ যদি রিড করতে না পারো, মানুষ তোমাদের রিড করবে না, মানুষ তোমাদের জাজ করবে না। আর এত বেশি জাজমেন্টাল হয়েও না, মানুষ অনেক চালাক, মানুষ বোঝে। ওই তুমি শব্দের জাগলি নিয়ে তুমি যুক্তির বেড়া জালে একটা প্রতিকূল অঙ্গে বাঘবন্দির খেলায় বন্দি করতে পারো বস, মানুষের মাঝে বন্দি করতে পারবে না, মানুষ তোমাদের বন্দি করেই পাঠাবে। অনেক ধন্যবাদ প্রতিকূল তোমাকে। রাজনীতিতে দলবদল কোনো নতুন বিষয় নয়, কিন্তু প্রশ্নটা হলো বদলটা কেন? প্রতিকূল রহমান তার নিজের মতো করে তার এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন। এখন দেখার তার এই ব্যাখ্যা তাকে কোনো রাজনৈতিক উচ্চতায় নিয়ে যায়, নাকি প্রশ্নের মুখে দাঁড় করায়।